দায়িত্ব গ্রহণের ঠিক প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটি আছে সেটি 90 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে ইউএস এইড প্রোগ্রাম যেটি আছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলিত নয়, বরং অনেক ক্ষেত্রে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী 90 দিনে তিনি পর্যালোচনা করে দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তার আওতায় যেসব টাকা পয়সা দেওয়া হয়েছে কিংবা দেওয়ার জন্য পাইপলাইনে আছে সেগুলো কতটা মার্কিন প্রেসিডেন্টের যেই পলিসি গোল, তার যেই লক্ষ্য নীতিমালা, তার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ সেটি পর্যালোচনা করে তিনি ঠিক করবেন যে কোন কোন প্রোগ্রামগুলোতে কোন কোন খাতে ফান্ডিংগুলোকে বহাল রাখা হবে আর কোন কোন ফান্ডিংগুলোকে বাতিল করে দেওয়া হবে। দর্শক, এই বিষয় নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা ইতিমধ্যে খবর হয়েছে, পর্যালোচনা হয়েছে, আপনারাও নিজেরা জানেন এই বিষয়টি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি কোন খাত ইম্প্যাক্টেড হবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে? আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন খাতে তাদের একটা সবচাইতে বড় সহায়তার জায়গা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। রোহিঙ্গাদের দে আর দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর হচ্ছে রোহিঙ্গা সহায়তা প্রকল্পে। সেটির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সাসপেনশনের যে সিদ্ধান্ত সেটি রোহিঙ্গাদের যেই সহায়তা প্রকল্প সেটিকে ইম্প্যাক্ট করবে না। আমি অবশ্য অন্য কোথাও এই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি, বাট আমরা প্রেস উইংয়ের বক্তব্যটাকে বিবেচনায় রাখলাম। কিন্তু এর বাইরে দর্শক, আমরা জানি যে বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হিউম্যান রাইটস, পরিবেশ, এরকম নানা রকম বিষয়ে, নারী শিশু উন্নয়ন, নানা খাতে ফরেন এইড আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা সেখানে থাকে। সেই সব বিষয়গুলো তো অবশ্যই ইম্প্যাক্টেড হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর বাইরে নতুন একটি খাত এবং খুবই স্পর্শকাতর গুরুত্বপূর্ণ একটি খাত ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে ইম্প্যাক্টেড হবে। সেটি হচ্ছে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে বর্তমানে যে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার ফান্ডিংয়ের ক্ষেত্রে এটি একটি বাধা হয়ে দাঁড়াবে। সেই ফান্ডিং ইম্প্যাক্টেড হবে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে। কিভাবে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে আমি। তার আগে দর্শক, আসুন আমরা একটু ঘুরে আসি যে ডোনাল্ড ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন সেই এক্সিকিউটিভ অর্ডারে তিনি আসলে কি বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে ফরেন অ্যাসিস্ট্যান্স, ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আসলে আমি একটু আগে উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বার্থ, সেই স্বার্থের অনুকূলে তো এটি কাজ করেই না, বরং কখনো কখনো স্বার্থের প্রতিকূলেও কাজ করে, স্বার্থের পরিপন্থীও কাজ করে। এবং তিনি স্পষ্টভাবে যে কথাটি বলেছেন যে এটি সার্ভ টু ডিস্টেবিলাইজ ওয়ার্ল্ড পিস, বিশ্বের যে শান্তি, সেই শান্তিকে অস্থিতিশীল করে তোলার জন্য এই ফরেন এইড কাজ করে। বাই প্রমোটিং আইডিয়াস ফরেন কান্ট্রিজ that are directly inverse to harmonious and stable relation to internal to and among countries. বিভিন্ন দেশের, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের এবং অন্যান্য দেশের ভিতরে ইন্টারনালে তাদের যে একটি সংহতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটাকে ভেঙে দিয়ে সেখানে একটা অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্রে এই ফরেন এইড প্রোগ্রামটি কাজ করে বলে ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সেই অর্ডারে বলা হয়েছে। এই অংশটুকু আমি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি যে নিউজটি রিলিজ করেছে আমি সেখান থেকে নিয়েছি। আমি অবশ্য জানি না যে বাংলাদেশের পত্রপত্রিকায় এই অংশগুলো প্রকাশিত হয়েছে কিনা। এপি নিউজে আরও একটি কথা বলা হয়েছে, একটি তথ্য দেওয়া হয়েছে যে 2023 সালে জো বাইডেনের সরকার, যিনি মাত্র দায়িত্ব ছেড়ে দিলেন এবারে ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে গিয়ে, জো বাইডেনের সরকার $68 বিলিয়ন এই ফরেন এইড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় বিশ্বের 204টি দেশ এবং অঞ্চলকে দিয়েছে, তার মধ্যে বাংলাদেশও আছে। এবং বাংলাদেশে মূলত ইউএস এইডের মাধ্যমে তাদের এই ফরেন যে সহায়তা প্রকল্প, যে সহায়তার আর্থিক সহযোগিতা, সেটি বিভিন্ন যেই সব খাতে তারা কাজ করে সেই সব খাতে এটি ডিস্ট্রিবিউট করা হয়। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার ইস্যু হওয়ার পরপরই
বাংলাদেশে যে ইউএসএইড আছে তারা স্টেটমেন্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের এইসব ফান্ডিং এবং তাদের কার্যক্রম আপাতত বন্ধ। কাজেই যাদের সঙ্গে তাদের এগ্রিমেন্ট হয়েছে তারা যেন আর কোনো খরচ না করে, তারা যেন কোনো আর এই ব্যাপার কার্যক্রম স্থগিত রাখে। দর্শক, এই যে জো বাইডেনের সরকার 2023 সালে $68 বিলিয়ন ফরেন এইড হিসাবে যে ডিস্ট্রিবিউট করেছে 204টি দেশে, বাংলাদেশ সহ নানা রকম খাতে, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, পরিবেশের কথা বলা হয়েছে, নারী স্বাস্থ্যের কথা বলা হয়েছে, নানা রকম স্বাস্থ্যের প্রোগ্রামের কথা বলা হয়েছে। কিন্তু একটি চমৎকার প্রকল্প সেখানে দেখানো হয়েছে, একটি খাত সেখানে দেখানো হয়েছে, সেটিকে বলা হয়েছে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ। এই যে $68 বিলিয়ন এক বছরে যেসব দেশে দেওয়া হয়েছে, এটি বিশ্বের দেশে দেশে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ খাতেও তার একটি মোটা অঙ্কের অর্থ গিয়েছে বলে এপির সেই খবরে উল্লেখ করা হয়েছে। দর্শক, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই যে ফরেন এইড কিংবা ফরেন অ্যাসিস্ট্যান্স আমরা যেভাবে বলি না কেন, এটি আসলে তারা বিশ্বের উন্নয়নশীল কিংবা ডেভেলপিং দেশগুলোকে তাদের রাজনীতি বা ওইসব দেশগুলোকে নিয়ন্ত্রণের জন্য, তাদের পক্ষে রাখার জন্য একটা হাতিয়ার হিসাবে কাজ করে। আবার যেসব দেশের সরকারকে তারা তাদের ঠিক পক্ষে রাখতে পারে না, সেই সব দেশে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের প্রোগ্রামের আওতায় জো বাইডেনের যে কাজটি তারা করেছে, যার সুশীল সমাজ, গণমাধ্যম কিংবা নানা রকম এই যে হিউম্যান রাইটস, এইসব বিষয়ে জনমত তৈরি কিংবা জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে সেখানে তারা অর্থায়ন করেছে বিভিন্ন দেশে। এরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পড়েছি, আমরা জানি। আমরা যদি ঠিক বাংলাদেশের দিকেও তাকাই, যে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন এনজিওর বিরুদ্ধে আওয়ামী লীগ খুবই ক্ষুব্ধ হয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কারো বিরুদ্ধে তারা ইভেনকি খোদ মার্কিন প্রশাসনের সঙ্গে অনেক অভিযোগও করেছে। তার কারণ হচ্ছে যে সরকারের কাছে এরকম তথ্য ছিল যে এই প্রতিষ্ঠানগুলো তারা আসলে মার্কিন এই যে ফরেন এইডকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, এবং তাদের তৎপরতা আওয়ামী লীগ সরকারকে কখনো কোথাও ডিস্টার্ব করছে। এরকম একটা জায়গা থেকে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে অনেক এনজিও কিংবা অনেক অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছে এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। সো আমি যে আলোচনাটি শুরুতে করেছিলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের ফরেন এইড সাসপেনশন ফর 90 days, সেটি বাংলাদেশের এই যে নতুন একটি ইনিশিয়েটিভ, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে ফান্ডিং, সে ফান্ডিংকে ব্যাহত করবে, সেটি কেন বলেছিলাম আমি সেই জায়গাটায় আছি। এবং এই যে ফান্ডিংকে ব্যাহত করার জায়গাটি, সেটিও আমার কাছে মনে হয়েছে, বা আমাকে বিভিন্ন সূত্রগুলো আমাকে যেটি বলেছেন, যে এটি আসলে ছিল জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের যে প্রোগ্রামটি আছে সেই খাত থেকে ফান্ডিং করার কথা ছিল। দর্শক, আসুন আমরা একটু পেছনে ঘুরে আসি, যে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করলেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে প্রথম অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, এবং প্রথম একজন বিদেশি উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। সেটি হচ্ছে ইউএসএইডের চিফ সামান্থা পাওয়ার। সেটি তিনি কথা বলেছেন 21 আগস্ট। 8ই আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর 21 আগস্ট ইউএসএইডের চিফ সামান্থা পাওয়ারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, এবং সামান্থা পাওয়ার ইউএসএইডের চিফ তাকে আশ্বস্ত করেছেন যে ইন্টারিয়াম গভর্নমেন্টের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তার যেই সব ক্ষেত্রে যেখানে প্রয়োজন সব বিষয়গুলোকে তিনি সহযোগিতা করবেন। এবং তার পরপরই ইউএসএইড বাংলাদেশের পক্ষ থেকে একটি হ্যান্ডআউট, এক্স সাবেক টুইটার যেটি, সেখানে এই টেলিফোনে এবং টেলিফোনের আলাপ আলোচনার ভিত্তিতে একটি পোস্ট সেখানে দেওয়া হয়েছিল। সেখানে অবশ্য ব্রডার অ্যাসপেক্টে ইকোনমিক কোঅপারেশন, হিউম্যান রাইটস এবং অন্যান্য বিষয়ে যেসব কোথায় সহযোগিতা করবে সেই সব বিষয়গুলো নিয়ে সেখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার সূত্রগুলো বলছে যে সেই আলোচনায় অন্যতম একটি বিষয় ছিল এই যে জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ, সেই প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশে তাদের যে কাজগুলো করার কথা সেই কাজগুলোর ফান্ডিংয়ের ব্যাপারেও সেইখানে আলোচনা হয়েছে বলে এরকম একটা আলাপ আলোচনা নানা জায়গায় আছে। এবং তারপরে আমরা জানি যে সেপ্টেম্বরে
মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং সেটির নেতৃত্ব দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, তিনি এটির নেতৃত্ব দিয়েছিলেন। এবং তিনি যখন ঢাকায় অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য তার এই প্রতিনিধি দলটি যখন ঢাকায় অবস্থান করছিলেন, ঠিক সেই সময় ডোনাল্ড লো নয়াদিল্লি থেকে ঢাকায় এসে তাদের সঙ্গে যোগ দেন। আপনারা জানেন যে ডোনাল্ড লো মাত্র কয়েকদিন আগেই তার চাকরির মেয়াদ শেষ হয়েছে। অনেকটা নীরবে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্ব থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন এবং তাকে বিদায় সংবর্ধনাও আসলে দেওয়া হয়নি। যাই হোক, সেই সময় তিনি এসেছিলেন এবং সেই টিমে ইউএস এইডের প্রতিনিধি দল সেখানে ছিল এবং তার পরপরই ইউএস এইড সেই সময়ে বাংলাদেশকে একটা মোটা অঙ্কের অর্থ সহযোগিতার একটি ঘোষণা করে সেই সময়ে। এবং সেই সহযোগিতাটিও সেখানেও ঠিক এরকম বেশ কয়েকটি, আই থিঙ্ক মোর দেন $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয় ইউএস এইডের সঙ্গে বাংলাদেশকে সেটি দেওয়ার জন্য, বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। সো আমার সূত্রগুলি বলছে যে এই যে অলমোস্ট মোর দেন $200 যে চুক্তিটি হয়েছিল, সেই চুক্তিটি আসলে নানা রকম বিষয়ের মধ্যেও এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ, সেই প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের একটি অংশ সেখানে ছিল। এই ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যেই অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টের কারণে আসলে সামগ্রিকভাবে প্রায় সব কটি ক্ষেত্রেই, ইনক্লুডিং দিস প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ, সেই যে তহবিল, সেই তহবিলের ডিসবার্সমেন্টটাও সেটি খরচ করাও এখন বন্ধ হয়ে গেছে। ফলে এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন কিংবা অন্যান্য তৎপরতার যে ফান্ডিংয়ের যে জায়গাটা, একটি গুরুত্বপূর্ণ ফান্ডিংয়ের সোর্সটা এখন বন্ধ হয়ে গেল বলেই আমার সূত্রগুলো বলছে। হ্যাঁ, তার মানে কি এই না যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল গঠন করবে না? নিশ্চয়ই তারা রাজনৈতিক দল গঠন করবে, কিন্তু এখন হয়তো তাদেরকে ফান্ডিংয়ের জন্য বাংলাদেশের যে বড় কর্পোরেট হাউসগুলো আছে, তাদের হয়তো বসুন্ধরা গ্রুপের কাছে যেতে হবে, অ্যাসালামের কাছে যেতে হবে, ম্যাগনা গ্রুপের কাছে যেতে হবে, এরকম হয়তো নানা রকম গ্রুপের কাছে যেতে হবে, যেটি বাংলাদেশের একটা নর্মাল প্র্যাকটিস। কিন্তু ইউএস ফরেন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের যেই মানে বাদবাকি কাজগুলো ছিল, মানে একটা সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকাকালীন সময়ে বাংলাদেশের জো বাইডেন সরকারের যে প্ল্যান, প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের আওতায় যে ফান্ডিংটি ছিল, সেই ফান্ডিংটির ডিসবার্সমেন্ট এখন অনেকটাই বন্ধ হয়ে গেল বলা যেতে পারে। 90 দিন পরে যখন জো বাইডেন তার পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করবেন, ধারণা করা হচ্ছে যে তার অন্তত এই প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের যে ফান্ডিংটা আছে, সেই ফান্ডিংটা অন্তত ফেরত আসবে না। পরিবেশ বিষয়েও তার আলাদা একটি অবস্থান আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও তিনি সরে যেতে চাইছেন, এরকম আরও অনেকগুলো ক্ষেত্রে তার আলাদা আলাদা একটি অবস্থান আছে। কিন্তু এই যে প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভ, যেটিকে ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষণ করেছেন, বর্ণনা করেছেন যে দেশে দেশে অস্থিতিশীলতা তৈরি করে একে সম্পর্ক নষ্ট করার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ তার ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি গোল, তার পরিপন্থী যেসব কাজগুলি হয়েছে, সেই সব কাজগুলোকে তিনি আর কন্টিনিউ করতে দিতে চান না। এবং দিতে চান না বলেই যে এই জো বাইডেনের প্রো ডেমোক্রেসি ইনিশিয়েটিভের আওতায় যে ফান্ডগুলো যেত, যেই ফান্ডের আওতায় দেশে দেশে সরকারের অস্থিতিশীলতা তৈরি করা কিংবা বিভিন্ন এনজিও বা সুশীল সমাজ বা নানা খাতে দিয়ে সেখানে এক ধরনের পরিবেশ তৈরি করা এবং নতুন রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রেও যেসব ফান্ডিংয়ের তার যেই সুযোগগুলি ছিল, সেই সুযোগগুলি সীমিত হয়ে আসছে। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।